অনেকগুলো ঘটনা যদি আমরা একটু সংক্ষিপ্ত করে বলি, ধরেন তিনজন মানুষকে যদি দোষী করি, তিনজন মানুষ কে কে হতে পারে যারা প্রত্যক্ষভাবে দায়ী সালমান শাহর আত্মহত্যার জন্য? আমি তো প্রথমেই বলবো যে ফার্স্ট অফ অল ইমনের বয়সটা তো খুব কম ছিল। আর এই কথাটা কিন্তু ভুল জয়, আমরা যে জিনিসটা ভাবি যে আত্মহত্যা করতে হলে অনেক কারণ লাগে, আত্মহত্যা কিন্তু একটা কারণে হয়, ইট ডাজন্ট নিড মেনি রিজনস, ওকে। আর ওই সময় যখন 96-এ ছিল, উই ওয়ার নট, আমরা অনলাইন ওয়াইফাই উই ওয়ার নট, এগুলো বুঝতাম না আমরা তখন, তাই না? তো ওই সময়টা মেন্টাল হেলথ, রিহ্যাবিলিটেশন, এগুলো কিন্তু কোনো কিছু আমাদের জানা ছিল। সাইকিয়াট্রিস্ট ভাবতাম পাগলে যায়, হ্যাঁ, কাউন্সেলিং, ম্যারেজ কাউন্সেলিং, বাবা মার সাথে প্রবলেম হলে মার সাথে ছেলের কাউন্সেলিং, এত আধুনিক চিন্তাধারা ছিল না। তো তুমি এই কথাটা বললে কিন্তু ভুল হবে যে একটা দুইটা তিনটা না, আমি তিনটা কেন, আমি 6টা নাম নিতে পারি, আমি 9টা নাম নিতে পারি। আপনি 3টা নাম নেন না আপু? আমি 3টা নাম নিতে গেলে তো এখন এটা খুব ডিরেক্ট হয়ে যাবে না, আমি তো ওরকম করে করতে কাউকে চাই না। 3টা নাম নিলে আমি 3বারই নীলা চৌধুরী বলবো। ওকে, আপনি সালমান শাহর আত্মহত্যার জন্য পরোক্ষভাবে দায়ী 3টি নামই নীলা চৌধুরীর নাম নিলেন। হ্যাঁ, আমি 4 নম্বর নামটা জানতে চাই, কার? না তুমি বলেছো আমাকে 3টাই বলতে হবে, না আমি 4 নম্বর বলবো না। এই ঘটনার সাথে রাখবো, কারণ আমি জানি 4 নম্বরটা কোথায় যাচ্ছে। এই কষ্টের সাথে সালমান শাহর জীবনের এই কষ্ট, আত্মহত্যা কিংবা তার কষ্ট পাওয়ার সাথে সামিরার কোনো ভূমিকা নাই, এটা ক্লিয়ার আপনার বক্তব্য? আমি একদম ক্লিয়ার। তাহলে আপনি যদি বলেন, আপনার কাছে যখন চট্টগ্রামে সে বেড়াতে যেত, সে কিন্তু সন্ত্রাসীদের হামলায় পড়েছিল। না, এগুলো মিথ্যা কথা। কিন্তু সে টেলিভিশন নাটকের অভিনয় যখন কলাবাগানে করতে যাচ্ছিল, তখনও সে অ্যাট্রাক্ট হয়েছিল সন্ত্রাসীর দ্বারা। সে পিস্তল রেখেছিল, সে বডিগার্ড রেখেছিল, পত্রিকায় তাকে নিয়ে নিউজ হয়েছিল, তাকে বিভিন্ন সংস্থা থেকে বাদ দেওয়া হচ্ছিল। সেই সময় আপনি তাকে কি মেন্টাল সাপোর্ট দিয়েছিলেন? না, এটা ওই মেন্টাল সাপোর্টের সময় হয়নি, এটা আমি যাওয়ার পরে হয়েছে। আমি থাকা অবস্থায় এগুলো কিছুই হয়নি। আমি যখন চিটাগং চলে গেলাম তখন ইমনের পাগলামিগুলো, মানে তার টাইম টেবিল, ইউজুয়ালি কী হতো, শুটিংয়ে যখন যেত ইমনের সাথে আমি যেতাম। সো আই ওয়াজ লাইক অলমোস্ট হিজ অ্যাসিস্ট্যান্ট। তখনকার দিনে তার মানিশ মালহোত্রা ছিল না যে কাপড় নিয়ে আসবে, একজন ধরে থাকবে, 3জন ভ্যানে দাঁড়িয়ে থাকবে, এরকম ছিল না। আমরা নিজেরাই ঘড়ি এনে, এটা পরো, এটা তোমার কন্টিনিউটি ছবির সাথে, এই বেল পরো, এই সানগ্লাস পরো, না না এটা না, না এটা তো গোল্ডেন, না সিলভারটা, এরকম করে করে আমি ইমনই করতাম, করে থার্ড পার্সন নাই। হ্যাঁ, বাসায় তো আমরা দুজনই আছি না, কাজে লোকরা হেল্প করতো, বলতাম যা বল, উঠে উপরে থেকে নামিয়ে দাও, এটা এরকম। তো আমরা যখন একসাথে শুটিংয়ে যেতাম, ইট ওয়াজ এ ডিফারেন্ট লাইফ। কিন্তু আমি যখন চলে গেলাম ঢাকায় থেকে চিটাগংয়ে অভিমান করে কোনো একটা কারণে, কারণটা বলবো, তুমি জানতে চাচ্ছ, আমি বুঝতে পারছি, কারণে আসবো। সেই কারণটার জন্য যখন আমি অভিমান করে চিটাগং চলে গেলাম, তখন ইমন শুটিং যাওয়া বন্ধ করে দিল। ও সময় মতো শুটিংয়ে যাচ্ছে না। এখানে শুটিংয়ে খুব ভালো করেই তুমি বুঝো, আমি তোকে বারবার তুমি করে বলছি, তুমি ছোট ভাইয়ের মতো আমার। ওখানে শুটিংয়ের স্পটে সব কিছু রেডি করা আছে, কিন্তু নায়ক আসছে না। নায়ক আসার কথা 10টা, 12টা, 2টা, 3টা, 6টার দিকে এসে হাজির হয়ে বলছে যে আমি এখন করবো না শুটিং, বা ও ডিস্টার্ব মাইন্ড ছিল, ও আপসেট ছিল। তা আমি তোমাকে একটা প্রশ্ন করি, ওই সময় তা আমি ছিলাম না, আমি না হলে খারাপ, আমি তো বউরা তো তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আমাকে তো তুমি অলরেডি বলছো মা বউর মধ্যে অনেক তফাৎ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, মার কাজ কি ছিল? মা তো ঢাকায় গ্রিন রোড আর এসকাটারেই তো আমার বাসা ছিল। তো মা কেন এসে ছেলের কাছে থাকলো না, ছেলে কেন মার কাছে গিয়ে থাকলো না? তুমি এটার প্রশ্ন আমাকে দাও উত্তর। তোমাকে আমি প্রশ্ন করলাম, কি সমস্যা ছিল মা ছেলের মধ্যে, যে মা ছেলের কাছে এসে থাকলো না বা ছেলে মার কাছে গেল না? আমি তো চিটো, আমি খারাপ, যে আমি খারাপ। মাকে নিয়ে তার ভেতর ফ্রাস্ট্রেশন ছিল, আপনি আগেও বলেছেন। হ্যাঁ, অবশ্যই ছিল। এবং একটু না, এটা অনেক চরম পর্যায়ে। এটা এমন এক পর্যায়ে, ইট বিকামস লাইক আ মেন্টাল, তুমি এটাকে সাপ্রেস করতে একটা ডিপ্রেশনকে যখন তুমি সাপ্রেস করো না, অনেক দিন যেতে যেতে একটা পর্যায়ে গিয়ে তোমার নার্ভাস ব্রেকডাউন হবে। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড টু ইমন। আপনার কাছে একটু সংক্ষিপ্ত শুনতে চাই যে কিভাবে একটা মানুষ এত জলদি, এখানে আমরা দেখি যে এত স্ট্রাগল করতে That's what you call a superstar. That's the birth of a superstar. একটা সুপারস্টার যখন হাইলি ট্যালেন্টেড হয়, অনেক অ্যাক্টার্স হয়,
সুপারস্টার কিন্তু খুব কম হয়। সেরকম ফর এক্সাম্পল আমরা যদি বলি যে কীরকম বলবো, আমি তো বাংলাদেশ নিয়ে আমি উদাহরণ দিতে চাই না, নিজেদের মধ্যে হয়ে যায়। ফর এক্সাম্পল ইন্ডিয়ায় যদি যাই, সুপারস্টার কিন্তু রাজেশ খান্না। হ্যাঁ, দেখো সুপারস্টার রাজেশ খান্না, অমিতাভকে কিন্তু সুপারস্টারের থেকে বেশি ব্রিলিয়েন্ট অ্যাক্টর হিসাবে বলা হয়। শাহরুখ খানকে সুপারস্টার বলা হয়। হ্যাঁ, আবার এক একজনকে এক একটা বলা হয়। বাট আমি যে জিনিসটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে ইমন ওয়াজ আ সুপারস্টার বাই বার্থ। ওর মধ্যে হি হ্যাড দ্যাট ট্যালেন্ট, হি হ্যাড দ্যাট অ্যাপিল, হি হ্যাড দ্য অ্যাট্রাকশন, অ্যান্ড ওর অ্যাক্টিং ওয়াজ ব্রিলিয়েন্ট, ফ্ললেস। এবং সেটা খুব দ্রুত পর্দায় ধরা পড়ে গেল। তাড়াতাড়ি এটা ওর যেহেতু দেখতে দেখতে ভালো ছিল, সবকিছু মিলিয়ে খুব দ্রুত তার। আর সুপারস্টার জন্ম কিন্তু তখনই হয় যখন মেয়ে ফ্যান ভক্ত বেশি হয়, মানে ছেলেদের জন্য। আর মেয়েদের জন্য মেয়েরা তখনই সুপারস্টার হয় জয়, যখন ছেলে ভক্ত আপু, বেশি এই হয়। এত অল্প বয়সে তিনি সুপারস্টার, তার চেয়ে অল্প বয়স আপনার, আপনি নিউলি ম্যারিড, আপনারা কাপল, সেই সময় এত মেয়ে ভক্ত, আপনার হিংসাটা কেমন লাগতো? কিচ্ছু লাগতো না আমার খুব বেশি। আই ওয়াজ ভেরি প্রাউড অফ ইমন, বিকজ আমার সময়, বিয়ের সময় আমার বাবা মা তো বিয়ে মেনে নেন নাই। তো তখন আমার খুব কষ্ট ছিল যে আমার বাবা মার সাথে আমার একটা 8-10 মাসের কোনো যোগাযোগ ছিল না। তা আমি খুব কষ্ট পেতাম। যখন ইমনের উঠা শুরু করলো, তখন আমার একটু সাহস হলো যে না, আমি তো ভুল চুজ করিনি, আমি তো ঠিক জায়গায় আছি এবং বাবা মার সাথে কথা বলতে পারবো। এখানে কোনো মেয়ে ব্যাপারে তো প্রশ্নই উঠে না। কিছু আপনার গর্বের ব্যাপার ছিল। আমার আই ওয়াজ ভেরি প্রাউড আপনি অফ যখন ইমন। মৌসুমীর বিকল্প নতুন নায়িকা শাবনূরকে যখন সিলেক্ট করা হলো, আপনার ভূমিকা সেখানে কি ছিল? If you ask me, my favorite couple was Iman and Moushumi. দুজনের মধ্যে গ্ল্যামার ছিল। Both were very glamorous. দেখতে সুন্দর এবং ওদেরকে একসাথে this look very sweet together. ছবির সংখ্যা খুবই কম, 4টা, 4 only 4। হ্যাঁ, তো 4টা ছবি সংখ্যা। এখানেও একটা নীলা চৌধুরী পার্ট আছে, উনিও গিয়ে ঝগড়া করে ফেললেন মৌসুমীর মার সাথে। সোহান ভাইয়ের কাছে শোনা, ইমনের কাছে শোনা, ইমন তো ডাইরেক্ট আমাকে এসে সব বললো টললো। তো যাই হোক, ওটার পর থেকে তো মৌসুমীও ঠিক করলো আর ইমনও সিদ্ধান্ত দুজন মিলেই নিল যে ঠিক আছে, আমাদের যখন ফ্যামিলির মধ্যে লেগে গেছে আমরা আর ছবি একসাথে করবো না। তখন মৌসুমী চলে গেল সানির সাথে ছবি করতে, তখন আমরা পড়লাম নায়িকার খুঁজে। তখন এতেশাম আঙ্কেল বেঁচে ছিলেন। এতেশাম আঙ্কেলের হাত ধরে শাবনূরকে আমার শাশুড়ি আমাদের বাসায় নিয়ে আসেন, গ্রিন রোড আমার শ্বশুর বাড়িতে, যেটা ওনাদের ভাড়া বাসা ছিল, ওখানে ওকে নিয়ে আসেন। তখন শাবনূর একটা ছোট্ট একটা মেয়ে, শাবনূর আমার থেকে অনেক ছোট। হ্যাঁ, তো শাবনূর ছোট্ট একটা মেয়ে আসলো, খুব চটপটে চটপটে কথা বলছে না, কোনো খালি হাসির তাকায় চলে গেল। তো ইমন আর আমার পার্সোনালি পছন্দ হয়নি, নীলা চৌধুরীরও পছন্দ হয়নি। ওরা বললো না, কোথায় মানে মৌসুমীর মতো করে গ্রুম করতে সময় লাগবে, ওর গ্ল্যামারটা নাই, এটা ওইটা। তো আমরা কি করলাম, চাঁদনি রাত ছবিটা দেখতে গেলাম, ওর ফার্স্ট রিলিজ যেটা, চাঁদনি রাত।